আচ্ছা, আজকে আমরা আলোচনা করব যে সিটেট পেপার যে 2 রয়েছে সেই সিটেট পেপার 2 এর যে সিলেবাস সেই সিলেবাস সম্পর্কে। আচ্ছা, প্রথমেই বলে দিই যে এখন অর্থাৎ এই ভিডিওতে যে সিলেবাস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ডের, অর্থাৎ যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছে, অর্থাৎ যারা এসএসটির যে সিলেবাস ধরে পরীক্ষা দেবে, এই ভিডিওটা কেবলমাত্র তাদের জন্য। বেশ, তবে বেশি কথা না বাড়িয়ে যেটা শুরু করার সেটা শুরু করি। প্রথম হচ্ছে কি, আমরা প্রথমেই বললাম যে সিটেটের যে পেপার 2 রয়েছে সেই পেপার 2 এর সিলেবাস সম্পর্কে আলোচনা। আমি পুরো সিলেবাসটা আজকে নিয়ে এসেছি এবং সেই সিলেবাসটা মানে বিস্তারিতভাবে আলোচনা করব এবং সেই সিলেবাসের যে কোথায় থেকে কত নম্বরের প্রশ্ন আছে সেই বিষয়টাও একটুখানি আলোচনা করে দেব। বেশ, তাহলে দেখো, আমরা প্রথমতই জানি যে সিটেটে টোটাল 2টো পেপার থাকে এবং প্রত্যেকটা পেপারেই কিন্তু 150 নম্বর করে প্রশ্ন থাকে। এখন যে সিলেবাসটা আলোচনা করব সেটা হচ্ছে পেপার 2 এর। পেপার 2 এর যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের, অর্থাৎ যারা এসএসটির পরীক্ষা দেবে তাদের জন্য। তাহলে কি, দেখো, প্রত্যেকটা পেপারে 150 নম্বর করে প্রশ্ন থাকে, প্রত্যেকটা পেপারের জন্য একই সময় অর্থাৎ 150 মিনিট। তো যারা এসএসটি দেবে, অর্থাৎ এসএসটি যারা দেবে তাদের জন্য এই সিলেবাসটা। প্রথমে কি থাকে আমরা জানি যে সিটেট এর যে পেপার 2 এ কিন্তু 4টা টপিক থাকে। এখন সেই 4টা টপিক কি কি? সেই 4টা টপিক হচ্ছে, প্রথমত কি থাকে? প্রথমত থাকে সিডিপি, তাই না? প্রথমত থাকে সিডিপি, সেকেন্ডে থাকে ল্যাঙ্গুয়েজ 1, থার্ডে থাকে ল্যাঙ্গুয়েজ 2 এবং ফোর্থে থাকে এসএসটি, তাই তো? এই এসএসটি থাকে। তো সিডিপি থেকে 30 নম্বর প্রশ্ন থাকে, ল্যাঙ্গুয়েজ 1 থেকে 30 নম্বর প্রশ্ন থাকে, ল্যাঙ্গুয়েজ 2 থাকে একই রকমভাবে 30 নম্বর প্রশ্ন থাকে এবং এসএসটিতে 60 মার্কের প্রশ্ন থাকে, অর্থাৎ 60 নম্বরের প্রশ্ন থাকে। তাহলে টোটাল হয়ে যাচ্ছে কত? 30, 30, 60, 30, 90 এবং 60-এ 150। তো সেই বিভাজনটা একটুখানি পরে আলোচনা করব। প্রথমত সিলেবাসটা আমরা আলোচনা করি। দেখো, সিডিপি অর্থাৎ বাল বিকাশ এবং শিক্ষাশাস্ত্র যেটা বলছি আমরা, এটাকে বলা হচ্ছে সিডিপি, ঠিক আছে? এটা হচ্ছে সিডিপি। সিডিপি থেকে 30 নম্বরের প্রশ্ন থাকে। তো এই সিডিপি থেকে কোন কোন বিষয়গুলো রয়েছে একটুখানি দেখে নিই। প্রথমেতে কি রয়েছে? विकास की अवधारणा एवं इसका अधिगम से संबंध, यानी कि विकास की अवधारणा एवं इसका अधिगम से संबंध। तारपरे बाल विकास के सिद्धांत, आनुवंशिकता एवं वातावरण का प्रभाव, सामाजिकरण की प्रक्रिया, पियाजे, कोहलबर्ग एवं वायगत्स्की के सिद्धांत। এই যে এখানে দেখো পিয়াজে রয়েছে, কোহলবার্গ রয়েছে, ভাইগৎস্কি রয়েছে, এদের যে সিদ্ধান্তগুলো রয়েছে, হ্যাঁ, এদের যে তোমার শিক্ষা বিষয়ে যে থিওরিগুলো রয়েছে সেই সমস্ত থিওরিগুলো কিন্তু পড়তে হবে। তারপর কি বলেছে? बाल केंद्रित एवं प्रगतिशील शिक्षा की अवधारणा, बुद्धि निर्माण एवं बहुआयामी बुद्धि, भाषा और चिंतन, समाज निर्माण में लौकिक मुद्दे, वायगत्स्की विभिन्नता व्यक्तिक विभिन्नता, अधिगम का मूल्यांकन, उपलब्धियां का मूल्यांकन एवं प्रश्नों का निर्माण, विविध पृष्ठभूमि के बालकों की पहचान, विकलांग तथा अधिगम अशक्यता वाले बालकों की पहचान, प्रतिभाशाली सृजनशील तथा विशिष्ट बालकों की पहचान, बच्चों में सोचना एवं सीखना, शिक्षण अधिगम की मूल प्रक्रिया, बच्चा एक समस्या समाधान तथा एक वैज्ञानिक अन्वेषक के रूप में, बच्चों में अधिगम की वैकल्पिक अवधारणाएं, संज्ञान तथा संवेग, अभिप्रेरणा एवं अधिगम, राष्ट्रीय पाठ्यचर्चा की रूपरेखा NCF 2005, राष्ट्रीय शिक्षा नीति 2020। তাহলে কি দেখলাম? আমরা দেখলাম যে সিডিপি থেকে আমাদের এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু পড়তে হবে।
সিডিপি থেকে, অর্থাৎ এখান থেকে কিন্তু 30 নম্বরের প্রশ্ন হয়, পুরোটা পেডাগোগি টাইপের প্রশ্ন। এই সিডিপি থেকেই কিন্তু 30 নম্বরের প্রশ্ন হয়। আচ্ছা, এটা গেল সিডিপির পার্ট। নেক্সটে আসবে কেউ যদি ল্যাঙ্গুয়েজ অনে হিন্দি নেয়, তাহলে তার কি কি সিলেবাস থাকবে? দেখো, হিন্দি ব্যাকরণ থেকে প্রশ্ন হয়, অপঠিত গদ্যাংশ থাকবে এবং অপঠিত পদ্যাংশ থাকবে। একটা গদ্যাংশ থাকবে আর একটা পদ্যাংশ থাকবে। এবং এখানেও কিছু পেডাগোগি টাইপের প্রশ্ন হবে, যেমন তার সিলেবাস এখানে দেওয়া রয়েছে। দেখো, এখানে কোনো সিলেবাস দেওয়া নেই ভাষার ক্ষেত্রে। প্রথম যে ভাষাটা হবে, অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যেটা ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন থাকবে, অপঠিত গদ্যাংশ থাকবে এবং অপঠিত পদ্যাংশ থাকবে। এখান থেকে টোটাল প্রশ্ন হবে 15 নম্বরের। আর শিক্ষাশাস্ত্র, অর্থাৎ যেখানে তোমার পেডাগোগি টাইপের যেখানে প্রশ্ন হবে, সেখান থেকে দেখো, अधिगम एवं अर्जन, भाषा शिक्षण के सिद्धांत, भाषा के कार्यों एवं इसके विकास में बोलने एवं सुनने की भूमिका, भाषा अधिगम में व्याकरण की भूमिका, অর্থাৎ এগুলো যেগুলো রয়েছে আর কি, এগুলো থেকে কিন্তু টোটাল প্রশ্ন নম্বর মানে 15 নম্বরের প্রশ্ন হবে। তাহলে কি দেখলাম? আমরা দেখলাম সিডিপি থেকে টোটাল প্রশ্ন হচ্ছে এবং 30 নম্বরের, আর ল্যাঙ্গুয়েজ থেকেও 30 নম্বরের, কিন্তু সেইখানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু ভাগ করে করে রয়েছে। 15 নম্বর তোমার হিন্দি ব্যাকরণ থেকে, অপঠিত গদ্যাংশ এবং অপঠিত পদ্যাংশ থেকে আসবে, আর 15 নম্বর চলে আসবে শিক্ষাশাস্ত্র থেকে, অর্থাৎ পেডাগোগি টাইপের প্রশ্ন। ঠিক একই রকমভাবে পেপার 2 এর ক্ষেত্রেও, পেপার 2 বলছি, ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রেও একইভাবে কিন্তু ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রেও কী হবে? গ্রামার, আনসিন প্যাসেজ এবং আনসিন পোয়েম, এগুলো থেকে টোটাল 30 নম্বর থাকবে। এগুলো থেকে তোমার 15 নম্বর থাকবে। 30 নম্বরটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, এখান থেকে 15 নম্বর থাকবে, আর বাকি যে রয়েছে এখান থেকে 15 নম্বর থাকবে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 2 এও কিন্তু 30 মার্কের প্রশ্ন হবে। বেশ, পরের দিকে যাই। ল্যাঙ্গুয়েজ 1 গেল, ল্যাঙ্গুয়েজ 2ও গেল। এইবার চলে আসবো আমরা সামাজিক বিজ্ঞান এবং শিক্ষাশাস্ত্র। এইটাই পার্ট হচ্ছে এসএসটির। এই পার্টটাই হচ্ছে এসএসটির। তাহলে এসএসটির মধ্যে কী কী থাকে? এসএসটির মধ্যে আমাদের এখানে থাকবে হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, আর এটাতে পলিটি থাকবে। ঠিক আছে? তাহলে হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি। হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি। এবার আমরা সিলেবাসগুলো দেখব, যে হিস্ট্রিতে কী কী সিলেবাস রয়েছে, কোন কোন বিষয়গুলো রয়েছে। দেখো, হিস্ট্রিতে বলেছে কব, কাহা और कैसे, प्रारंभिक समाज, कृषक एवं पशुपालन, आरंभिक नगर, वैदिक काल, प्रारंभिक राज्य, नए विचार, प्रथम साम्राज्य, दूरस्थ भूमि से संपर्क, राजनीतिक विकास, संस्कृति एवं विज्ञान, नए राजा एवं राज्य, दिल्ली के सुल्तान साम्राज्य का निर्माण, स्थापत्य कला, और की रही क्षेत्रीय संस्कृति, कंपनी शक्ति की स्थापना, ग्रामीण जीवन और समाज, उपनिवेशवाद और आदिवासी समाज, 1857 ई का विद्रोह, महिला एवं सुरक्षा सुधार, जाति व्यवस्था के चुनौती, और की रही राष्ट्रवादी आंदोलन, स्वतंत्रता के पश्चात, अर्थात स्वतंत्रता स्वाधीनतार परे। ताहले এটা গেল হিস্ট্রিতে, এটা গেল হিস্ট্রি পার্ট, তাই তো? এই পুরোটা গেল হিস্ট্রি পার্ট, অর্থাৎ হিস্ট্রির মধ্যে কী কী চ্যাপ্টার রয়েছে সেগুলো। আচ্ছা, ঠিক একই রকমভাবে আমরা জিওগ্রাফির চ্যাপ্টারটাও দেখে নেব। জিওগ্রাফিতে কী কী রয়েছে? জিওগ্রাফিতে রয়েছে ভূগোল, সামাজিক অধ্যয়ন তথা विज्ञान के रूप में, ভূগোলটা সামাজিক অধ্যয়ন এবং বিজ্ঞান হিসেবে। গ্রহ সম্পর্কে রয়েছে সৌরমণ্ডল মে পৃথিবী, গ্লোব রয়েছে, প্রাকৃতিক তথা মানব पर्यावरण রয়েছে, বায়ু রয়েছে, জল রয়েছে, মানব पर्यावरण, বাসস্থান, পরিবহন তথা সঞ্চার রয়েছে, সংসাধন অর্থাৎ সম্পদ, প্রাকৃতিক তথা মানব, আর কৃষি। এগুলো কিন্তু জিওগ্রাফির সিলেবাস। আর এখানে নাগরিক শাস্ত্র যেটা বলছে, নাগরিক শাস্ত্র বলতে এখানে পলিটির কথাই বলা হচ্ছে।
দেখো বিবিধতা রয়েছে, সংবিধান রয়েছে, সরকার রয়েছে, লোকতন্ত্র রয়েছে, সংসদীয় সরকার রয়েছে, রাজ্য সরকার, স্থানীয় সরকার, ন্যায়পালিকা, সামাজিক ন্যায় আর হাসিয়াকরণ। কি থেকে কি হয়েছে রে, সামাজিক আর হাসিয়াকরণ। তারপরে কি দেখলাম, তারপরে দেখতে পাচ্ছি যে আমরা লিঙ্গ দেখতে পাচ্ছি, জীবিকা নির্বাহন দেখতে পাচ্ছি, মিডিয়া কি সমাজ দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের পলিটির মধ্যে পড়ছে, এগুলো কিন্তু পলিটি। ওকে, আচ্ছা গেল। এইবার কি বলছে, এইবার এই যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি হয়ে গেল। এবার আসবে কি, আমি যে এসএসটির মধ্যে যে কি থাকে বললাম না, যে এসএসটির মধ্যে টোটাল 60 নম্বরের প্রশ্ন থাকবে, সেটা দুটো ভাগে বিভক্ত থাকে, একটা 40+20, অর্থাৎ 40 নম্বরের প্রশ্ন এবং 20 নম্বর। তাহলে 40 নম্বর আর 20 নম্বর ভাগ করা হলো কেন? 40 নম্বর প্রশ্ন ডাইরেক্ট প্রশ্ন করা হবে ইয়ে থেকে। বারবার কেন হয়ে যাচ্ছে এরকমটা? 40 নম্বরের প্রশ্ন ডাইরেক্ট হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি এগুলো থেকে করা হবে, এবং 20 নম্বরের প্রশ্ন এই যে সমাজ বিজ্ঞান রয়েছে সেইখানে পেডাগোগি টাইপের প্রশ্ন আসবে। এই যে শিক্ষাশাস্ত্র বলছে না, এই যে শিক্ষাশাস্ত্রটা, এইখানে এর যে পেডাগোগি টাইপের সিলেবাসটা দেওয়া রয়েছে, এখানে এই সিলেবাস থেকে কিন্তু 20 নম্বর প্রশ্ন হবে। বোঝা গেল? তাহলে কি দেখলাম, এসএসটিতে থাকছে টোটাল 60 নম্বর, তার মধ্যে 20 নম্বর থাকবে পেডাগোগি টাইপের, মানে শিক্ষাশাস্ত্র বিষয়ে কিন্তু পেডাগোগি টাইপের। তার ওইটারও সিলেবাস এখানে দেওয়া রয়েছে। দেখো, সামাজিক অধ্যয়ন, সামাজিক বিজ্ঞান की अवधारणा, অর্থাৎ সামাজিক বিজ্ঞান সম্পর্কে তোমার ধারণা কি। তারপরে कक्षा कक्ष प्रक्रिया, गतिविधियाँ तथा संवाद, आलोचनात्मक चिंतन का विकास, पूछताछ, अनुभवजन्य साक्ष्य, सामाजिक अध्ययन, सामाजिक विज्ञान शिक्षण की समस्याएं, स्रोत, प्राथमिक এবং দ্বিতীয়, परियोजना कार्य, মূল্যাঙ্কন, এগুলো কিন্তু রয়েছে। এগুলো থেকেই মনে করো যে 20 নম্বর প্রশ্ন আসবে। বেশ, তাহলে একটা একটা করে মোটামুটি আমরা সবগুলোই সিলেবাস দেখলাম, সিলেবাসে কি কি রয়েছে, কোথা থেকে কত নম্বর প্রশ্ন হবে, সবই কিছু দেখলাম। এবার একটুখানি বই বিষয়ে আলোচনা করব, যে আসলেই সিটেট পাস করতে গেলে আমাদের কোন কোন বইগুলো পড়া উচিত, তাই না? কোন কোন বইগুলো পড়া উচিত। তো আমি মানে এতদিন ধরে মানে ঘাটাঘাটি করার পর নিজেও পরীক্ষা দিয়েছি, নিজেও পড়েছি সিটেটের জন্য। তো আমার যেটা সব থেকে বেস্ট, যার কোনো আর বিকল্প হয় না, এবং সিটেট যেভাবে প্রশ্ন করে পুরোপুরি সেই রকমভাবে যদি অ্যান্সার করার ইচ্ছে থাকে পুরোপুরি, তাহলে যেটা পড়তে হবে সেটা হচ্ছে এনসিইআরটির বই, এনসিইআরটির বই। এর বিকল্প কিন্তু আর সিটেটের জন্য কোনো বই নেই। এনসিইআরটির যে 6 to 8 ক্লাসের বই রয়েছে, এই 6 to 8 ক্লাসের বই, অর্থাৎ এসএসটির জন্য 6 to 8 ক্লাসের বই, এর বাইরে কোনো বই হয় না। অর্থাৎ তুমি যে কোনো কম্পিটিটিভ বলছি, মানে সিটেট সম্পর্কে যে কোনো পাবলিশারের বই কিনতে যাও না কেন, তোমাকে ওই সিটেটের সিলেবাস ফলো করবে, কিন্তু সিটেটের যে টেক্সট বুক, সিটেটের জন্য এনসিইআরটির যে বই 6 to 8 ক্লাসের, সেই বইগুলোর মতো কোথাও কোনো বইয়ে তুমি পাবে না। কেননা আমি বলছি, কারণ সিটেটে একেবারে হুবহু বই থেকে পয়েন্টগুলো তুলে দেয়। মনে করো কোনো একটা প্রশ্ন করলো, কোনো একটা রিজন দিল প্রশ্নের, এবং রিজনে যে 4টে অপশন দেয়, তো সেই 4টে অপশনের যেটা ঠিক, মানে যেটা কারেক্ট অপশন, সেটা কিন্তু একেবারে বই লেখা থাকে। অর্থাৎ বইয়ের লাইনটা কপি পেস্ট করা হয় প্রশ্নের ক্ষেত্রে। ওই জন্যই আমি সাজেস্ট করব যে সিটেটের জন্য কেবলমাত্র এনসিইআরটিরই বই পড়া ভালো।
এখন মনে হবে যে এনসিইআরটির বই 6 to 8 মানে 6 ক্লাস 7 ক্লাস 8 ক্লাসের বই কী করে এতগুলো পড়ব? কিছু নেই, আমি বলছি কিছু নেই। কেন বলছি কিছু নেই? কারণ এই যে সিলেবাসটা আমি দেখালাম না, এই যে আমরা সিলেবাসটা আলোচনা করলাম, আমরা এই সিলেবাসটাকে পড়ব, আমরা এই সিলেবাস নিয়েই পড়ব। এনসিইআরটির বই 6 to 8 ক্লাস যদি আমি নিতে যাই তাহলে টোটাল বই হয় 9টা, যদিও বইগুলো খুব মোটা না, একেবারে খুব সামান্য, মোটামুটি 50-60টা বা কোথাও 100টা করে পেজ থাকবে, এরকম টাইপের বই। তো বই নিলাম, নিয়ে পুরো পড়তে শুরু করে দিলাম, দিয়ে শেষ করতে পারছি না, ওই মতো করে করলে হবে না। ওটা যখন অনেক টাইম থাকে তখন ওই মতো করে পড়ো, ঠিক আছে, সমস্যা নেই, কনসেপ্ট ক্লিয়ার হবে ভালো করে। কিন্তু হাতে দেখা গেলো 2 মাস সময়, হাতে দেখা গেলো যে 2.5 মাস সময় বা 1.5 মাস সময়, এরকম, তখন কি করে পড়তে হবে? তখন এক্স্যাক্টলি যদি আমার একেবারে পড়াই না থাকে আর আমার টার্গেট যে আমাকে সিটেট লাগাতেই হবে, তো সিটেটের বই কেন, এনসিইআরটির 6 to 8 ক্লাসের বই কেন, বই কিনে যে সিলেবাসটা রয়েছে সিলেবাসটা বার করো, এবং সেই সিলেবাসের বার করে মনে করো যে যেমন এখানে তোমার হিস্ট্রিতে যেগুলো সিলেবাস দেওয়া রয়েছে, হিস্ট্রিতে কী দেওয়া ছিল, ওই যে কব কাহা और कैसे, এই যে কব কাহা और कैसे যে সিলেবাসটা রয়েছে না, এটা তো তোমাকে দেখতে হবে যে এটা কোন ক্লাসের বইয়ে রয়েছে এই সিলেবাসটা। দেখো এই যে এগুলো হচ্ছে একটা অধ্যায়ের নাম, দেখবে এই নামগুলো হুবহু তুমি পেয়ে যাবে বইগুলোতে, এই নামগুলো হুবহু পেয়ে যাবে বইগুলোতে, বা এই রিলেটেড নামগুলো পেয়ে যাবে। প্রারম্ভিক সমাজ বলেও আছে 6 ক্লাসের বইয়ে, কৃষক এবং পশুপালন, আরম্ভিক নগরটাও 6 ক্লাসের বইয়ে আছে, বৈদিকালটাও 6 ক্লাসের বইয়ে আছে, প্রারম্ভিক রাজ্যটাও 6 ক্লাসের বইয়ে আছে, ন্যায় বিচার আই থিঙ্ক 6 ক্লাস বা 7 ক্লাসের কিছু একটা হতে পারে। তো এই মতো করে কিন্তু প্রত্যেকটা বইয়ের চ্যাপ্টার থেকে কিন্তু এই অধ্যায়গুলো তুলে দেওয়া রয়েছে। তো আমাদের মেনলি ফোকাস রাখতে হবে এই চ্যাপ্টারগুলোর উপরে, অর্থাৎ বইয়ে যে এই চ্যাপ্টারগুলো রয়েছে ওই চ্যাপ্টারগুলো পড়ে যেতে হবে, তাহলেই আমাদের কম সময়ে পুরো সিলেবাস পড়া হয়ে যাবে এবং অথেন্টিকভাবে পড়া হয়ে যাবে, এবং সিলেবাস যেভাবে সিটেট প্রশ্ন করে সেইভাবে পড়া হয়ে যাবে। আর যদি কারো পড়া থাকে তাহলে তো সে প্র্যাকটিস করবে, মানে টেক্সট বই পড়বে প্লাস প্রশ্ন প্র্যাকটিস করবে। আর একটা কথা বলি যে টেক্সট বই একটা চ্যাপ্টার পড়া হবে, এবং একটা চ্যাপ্টার থেকে কিন্তু ওই বইয়ের শেষের দিকে কিন্তু প্রশ্ন থাকে, ওই প্রশ্নগুলো অবশ্যই ফলো করে যাবে। ওই প্রশ্নগুলো থেকে অনেকবার প্রশ্ন এসছে সিটেটের, আমি দেখেছি যে চ্যাপ্টারের শেষে প্রশ্ন থাকে। তো আমরা যখন স্কুলে পড়ি তখন কি করতাম, একটা চ্যাপ্টার পড়তাম এবং চ্যাপ্টারের শেষে কিছু প্রশ্ন থাকতো, ওগুলো স্যার আমাদের পড়ে আসতে বলতো। ঠিক একই রকমভাবে এখানেও এই যে 6 ক্লাসের বা 7 ক্লাসের বা 8 ক্লাসের বইগুলোর শেষে কিছু প্রশ্ন থাকে, ওই প্রশ্নগুলো অবশ্যই সলভ করবে, কারণ ওইগুলো প্রশ্ন সলভ করা মানেই তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়া এবং সিটেটের জন্য সুন্দরভাবে প্রিপারেশান নেওয়া। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কোথায় গিয়ে, এনসিইআরটির বই 6 to 8 ক্লাস 9টা বই হলেও পুরো বই একেবারে কভার করতে যাওয়ার দরকার নেই, কারণ পুরো বই সিলেবাসে থাকে না, যেগুলো অধ্যায় থাকবে সেগুলো পড়তে হবে। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য হয়তো এক্সট্রা একটা অধ্যায় পড়তে হতেও পারে, আমি বলছি না যে পড়তে হবে না, তবে যাদের সময় একেবারেই নেই, যাদের পড়া আগে থেকে কিছুই নেই, তারা আমি মনে করি যে ওই চ্যাপ্টারগুলোই আগে পড়ো, দেন পরে দেখা যাবে। কারণ প্রথমে তো পাস করা দরকার না, তো পাস করতে গেলে তোমাকে পুরো সিলেবাসের যে চ্যাপ্টারগুলো রয়েছে ওগুলো পড়ে যেতেই হবে টেক্সট বই থেকে। আর যাদের পড়া আছে অলরেডি অর্ধেকটা পড়া বাকি রয়েছে, তারা মানে একটু খুঁটিয়ে ভালো করে দেখতে পারো, পুরো বইটা পড়ে যেতে পারো, তাহলে অ্যাটলিস্ট ওভারঅল তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে এবং প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে দিক আর পিছিয়ে দিক তুমি পারবে। বেশ, তাহলে আর হ্যাঁ একটা বলি, ওই প্র্যাকটিস সেটের জন্য বেসিক্যালি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোই তো ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বার করা, তার অ্যান্সারগুলো খুঁজে এটা অনেকটা ঝামেলার বিষয়। যদি কেউ পেরে থাকে তাহলে তো খুবই সুন্দর, এর থেকে আর মানে ভালো অপশন হয় না। কিন্তু যদি কেউ পেরে না থাকে তাহলে একটা মানে প্র্যাকটিস সেট কিনে নিতে পারো, কোনো একটা পাবলিকেশন আরিয়ান্তের কিনে নিতে পারো, ওটা জাস্ট কিনলে হবে ভালো দেখে একটা আরিয়ান্তের কিনে নিলে প্র্যাকটিস সেট, শুধুমাত্র প্র্যাকটিস সেট,
ওই প্র্যাকটিস সেট ধরে ওই প্রশ্নগুলো আলোচনা করে যেতে হবে আর কি। মানে প্রতিদিন এক একটা করে সেট করলাম, আর মোটামুটি যতগুলো সেট রয়েছে পুরো মোটামুটি একবার করে বা খুব বেশি হলে দুবার করে আমরা কিন্তু প্র্যাকটিস করে করে যেতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস বলতে আমরা মানে মক টেস্ট যেমন করে দিই সেরকমভাবে, যেগুলো পারলাম না ওগুলো দেখব। হ্যাঁ, তবে প্র্যাকটিস শিটটা ভালো হবে তখনই যখন তোমার মোটামুটি সিলেবাসগুলো কভার হয়ে যাবে পুরোপুরি। একবার করে যখন কভার হয়ে যাবে তখন প্রশ্নগুলো করতে ভালো লাগবে, কারণ তোমার সবটাই চেনা চেনা থাকবে, কিন্তু তুমি পারবে না। কেন? কারণ যতই বলো একবার পড়ে তো আর সব কিছু হয় না, সেটা আবার রিভিশন দিতে হয়। তো যখন ওই প্র্যাকটিস সেটে তুমি পারবে না এমনটা না, পারবে, কিন্তু হয়তো কিছু কিছু প্রশ্ন পারবে না। তো সেগুলো প্রশ্ন না পারার জন্য তোমাকে আবার নতুন করে আবার সেই বিষয়টা খুলে দেখতে হবে, খুলে দেখার পর আবার সেটার নিয়ে আলোচনা করতে হবে। এইভাবেই কিন্তু করতে হবে বেসিক্যালি। তো তাহলে ব্যাপারটা কী হলো, একটা প্র্যাকটিস সেটের কোনো একটা বই কিনে নেওয়া এবং এনসিইআরটির 6 to 8 ক্লাসের বই ফলো করা সিলেবাস অনুসারে। এইটা করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সিটেট আটকাবে না, সিট হয়ে যাবে। আর একটা কথা বলি লাস্টে এসে, যে এই যে আমি যে চ্যাপ্টারগুলো বললাম না, হিস্ট্রির মধ্যে যেমন কব কাহা और कैसे, প্রারম্ভিক সমাজ, এগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে আমি কিন্তু নোট তৈরি করেছি। অর্থাৎ কব কাহা और कैसे এখান থেকে আমি পুরো নোট তৈরি করেছি। কিভাবে? আমি পুরো এনসিইআরটির বইকে কপি করেছি। এবার কীরকম কপি? আমি টাইপ করেছি কিন্তু পুরো বই অনুযায়ী, মানে নোটটা এমন করে বানিয়েছি যারা এনসিইআরটির বই কিনবে না, আমার ক্লাসগুলো করবে, তাদেরই কিন্তু মনে করো যে এনসিইআরটির বই পড়া হয়ে গেল। এবং আমি চ্যাপ্টার শেষে অবশ্যই প্রশ্ন অ্যান্সার আলোচনা করব এটা নিয়ে। মনে করো কব কাহা और कैसे যে চ্যাপ্টারটা, এটা নিয়ে একদিন ক্লাস করলাম, এটা নিয়ে ক্লাস করার পর তারপরের দিন ওই চ্যাপ্টারটা নিয়ে আবার প্রশ্ন অ্যান্সার আলোচনা হবে। এবং এমন করে আলোচনা করব যাতে কোনো রকম প্রশ্ন ওই চ্যাপ্টার থেকে আর ছুটে না যায়। সিটেট যদি ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন করে তাহলে আমরা যেন পারি, একেবারেই পারি, না পারার মধ্যে যেন না আসে, ওরকমভাবেই আমি কিন্তু নোটগুলো তৈরি করেছি। এবং পুরো বলছি যে এনসিইআরটির বইকে পুরো কপি করেছি আমি, শুধু নিজে টাইপ করেছি, যেহেতু কপি পেস্ট পড়ে যাবে তো। হ্যাঁ, তবে পুরো বইটাকে তো মানে পুরো চ্যাপ্টারকে তো আর কপি করা যাবে না। কেন? কারণ পুরো চ্যাপ্টারের বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট না, শুধুমাত্র যেগুলো লাইন ইম্পর্টেন্ট, যেগুলো লাইন থেকে প্রশ্ন দেয়, আমি শুধুমাত্র সেই লাইনগুলো কপি করেছি, যাতে তোমরা ঘটনাগুলো মনে রাখো, ঘটনাগুলো বোঝো। এবং কনসেপ্ট তো ক্লিয়ার করার দায়িত্ব আমার, তবে মেন জিনিসগুলো তোমাদের চোখের সামনে তুলে ধরার দায়িত্বও আমার। এবং আমি সেই জন্যই এনসিইআরটির পুরো বই থেকে যেগুলো ইম্পর্টেন্ট লাইন, সেইগুলো লাইনই আমি শুধু টাইপ করেছি এবং নোটের মধ্যে রেখেছি। তবে কি বলো তো, এই যে নোটে যে লাইনগুলো রেখেছি এর বাইরে কিন্তু আর ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে না, এটা আমার গ্যারেন্টি, এটা হচ্ছে আমার গ্যারেন্টি। হ্যাঁ, ওই যে নোটটা দেব সেই নোটটা পড়ে নেওয়া মানে ওই চ্যাপ্টারের এনসিইআরটির যে বইয়ে রয়েছে ওই চ্যাপ্টারটা পড়ে নেওয়া। এনসিইআরটির চ্যাপ্টারে মনে করো যদি 6টা পেজ থাকে, তার মধ্যে সমস্ত পেজ তো আর থাকে না, ইম্পর্টেন্ট না, সমস্ত লাইন ইম্পর্টেন্ট না। তার মধ্যে দেখা গেলো যে একটা পেজ মানে খুব ভালো করে যদি আমি গুছিয়ে নিই, তাহলে 1 থেকে 2টো পেজ খুব বেশি হলে ইম্পর্টেন্ট হচ্ছে। বাকিগুলো আমাদের ইম্পর্টেন্ট হওয়ার দরকার, কারণ ওটা মানে অনেক রকম, ওটা যেহেতু এনসিইআরটি বই তো একটু কনসেপচুয়ালভাবে লেখা থাকে, ওটা অনেক ভাস্ট লেখা থাকে। তো আমাদের ভাস্টের তো দরকার নেই, আমাদের যেগুলো দরকার সেগুলো আমাদের জানার বিষয়। আর ওইভাবেই আমি নোটটা বানিয়েছি। এবং প্রতিদিন আমরা সিটেটের যে সিলেবাস, সেই সিলেবাস অনুসারে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি নোট দিতে থাকবো, একটা করে ক্লাস নিতে থাকবো, এবং সাথে সাথে প্রশ্ন এবং তার অ্যান্সার আলোচনাও কিন্তু থাকবে। তো এই জন্যই আজকে ভিডিওটা করা, সিলেবাস দিয়েই যেহেতু শুরু করলাম। এর পরের দিন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার যে প্রথম চ্যাপ্টার, সেই চ্যাপ্টার নিয়ে একটা পিডিএফ থাকবে এবং সঙ্গে আলোচনা থাকবে। ক্লাস শেষে তোমরা পিডিএফটা পেয়ে যাবে গ্রুপের মাধ্যমে। হ্যাঁ, কোনো পয়সা লাগবে না এখন বলতে কি, আমি যতদিন পারি ফ্রি দেওয়ার ততদিন ধরে, আপাতত কাউকে পয়সা কিছুই লাগবে না নিতে। বেশ, তাহলে আর কিছু বলার নেই। যারা মনে করছো নিয়মিত ক্লাস করবে তারা করতে পারো, এইটুকু গ্যারান্টি দিতে পারি যে নোটগুলো আমি দেব সেগুলোর বাইরে থেকে আর কোনো প্রশ্ন আসবে না।
এবং এনসিইআরটির বই ফলো করে নোট তৈরি করা, এইটুকু মাথায় রাখতে হবে। আমার নোট পড়া মানে হচ্ছে এনসিইআরটির বই পড়া। শুধু বই না, এনসিইআরটি বইয়ের যে ইম্পর্টেন্ট জায়গাটা সেটা পড়ে নেওয়া। ঠিকই শুনেছো, একেবারে ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়ে নেওয়া, কোথাও কোনো অংশ বাদ যাবে না প্রশ্নের। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, অনেকটা বড় হয়ে গেল প্রায়। তাহলে সিলেবাস অনুসারে এর পরের দিন থেকে ক্লাস নিয়মিতভাবে আসতে থাকবে। যাদের প্রয়োজন তারা দেখতে থাকো এবং লাভ উঠাতে থাকো।